ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকেই ৫২ ভাষা আন্দোলনের মর্মান্তিক অভিজ্ঞতা হয়। সেদিন ছিল বৃহস্পতিবার। ক্লাস ছিল সকালের দিকে একটা মাত্র। বাড়ি ফিরে এসেছি। সেগুনবাগান থেকেও আঁচ পাওয়া গেল কিছু একটা হচ্ছে। তখনকার দিনে ঘরে ঘরে ফোন নেই, হাতে হাতে মোবাইল তো অনেক পরের কথা। ঘরে বসে ছটফট করছি, নিরুপায়। সন্ধ্যা নাগাদ আজাদ পত্রিকার সান্ধ্য সংস্করণ হাতে এলো। নুরুল আমিনের পুলিশ বাহিনীর গুলিবর্ষণের খবর, অকাতরে ছাত্র হত্যার বিবরণ পড়ে মাথা গরম হয়ে উঠল। সন্ধ্যাবেলায় শুনতে পেলাম আমাদের ফরিদপুরের আত্মীয় মোহন ভাই AKM শামসুল বাড়িকে আম্মু ধমকাচ্ছেন। তোমার মামার হাতে দড়ি পড়াতে চাও? এসব কি? এসব কি? ততক্ষণে মোহন ভাই উঠোনের গোসলখানায় ঢুকে পড়েছেন। তক্ষুনি আর ব্যাপারটা জানতে পারলাম না। আমার ছোট ভাই নবাব মোহন ভাইয়ের পরনে রক্তাক্ত জামাকাপড় দেখে তাকে জামা খুলে ধুয়ে ফেলতে সাহায্য করে। মোহন ভাই ভুল করে তার লেখায় উল্লেখ করেছেন আমিও তাকে সাহায্য করি। কিন্তু সে আমলে আত্মীয় হলেও সন্ধ্যাবেলায় পুরুষ মানুষের জামাকাপড় ধোয়ার সহায়তা করা কোনো সুযোগ মেয়েদের ছিল না। যা হোক, জানলাম যে গুলিতে মারাত্মক আহত বরকতকে আরেকজনের সাহায্যে কাঁধে তুলে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার সময় রক্তে জামাকাপড় ভরে যাওয়ায় মোহন ভাই সন্ধ্যার অন্ধকার ঘনাবার পর কোনো মতে সেদিন বাসায় ঢুকেছিলেন। পরদিন ২২শে ফেব্রুয়ারি ঢাকায় সবকিছু বন্ধ, হরতাল। গুটি গুটি হেঁটে সকালবেলা গেলাম রফিক ভাইয়ের বাসায়। এলাকাটায় পুলিশ আর পুলিশ, সবার হাতে অস্ত্র। ভয় হলেও ভেতরের জোরে পথ পার হলাম। রফিক ভাইদের বাইরের ঘরটা পশ্চিমমুখী, অর্থাৎ ফজলুল হক হলের গেটের দিকে খোলা। সেদিন যে গুলির শব্দ শুনেছিলাম তাতে মনে হয়েছিল ২১ তারিখের চেয়ে অনেক বেশি গুলিবর্ষণ হচ্ছিল। লাশ আর মৃত্যুর হিসাব তো পাওয়া যায়নি, কারণ পুলিশের গাড়িতেই তুলে নেওয়া হয়েছিল মৃতদেহ। পশ্চিম দিকের জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল ভয়ে। দুপুরের খাবার সময় নাগাদ গুলির শব্দ বন্ধ হল। ফাঁকা রাস্তা দিয়ে আবার ফিরলাম সেগুনবাগানে। কিছু লিফলেট হাতে এসেছিল। জানতে পারলাম সেদিন বিকেল ৪টায় মহিলাদের একটা সমাবেশ হচ্ছে কামনারসা স্কুলের গলিতে এক বাড়ির অঙ্গনে। হেঁটে যেতে হবে বলে ৩টায় তৈরি হয়ে বেরোনোর সময় দেখি আম্মুও চট করে একটা শাড়ি পরে বেরোলেন আমার সঙ্গে। মাঠ ভেঙে গিয়ে উঠলাম পুরানা পল্টনে। এখানকার হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের উত্তরের রাস্তায় তখন একটা বাড়িতে থাকতেন বেগম শামসুন্নাহার মাহমুদ। মনে হল ওকেও সঙ্গে নিয়ে যায়। দোতলায় উঠে জিজ্ঞাসা করলাম, যাবেন না সভায়? উনি বললেন, কোন সভায়? বুঝিয়ে বলার পর আমাকে বললেন, যেসব মা বোনেরা লিফলেটে লেখে নুরুল আমিনের রক্ত চাই, তাদের সভায় আমি যাই না। হতভম্ব হয়ে গেলাম। যে নুরুল আমিন মা বোনদের সন্তান আর ভাইদের রক্তে মাটি ভেজায়, তার রক্ত চাওয়াতে অন্যায় হল? চুপচাপ নেমে এসে পল্টন ময়দানের দিকে পা বাড়ালাম। মাথায় আগুন জ্বলছে তখন। ময়দানের ট্রাক বোঝাই অবাঙ্গালি সেনারা ২ মহিলার চলার দিকে কৌতুকের দৃষ্টিতে চেয়ে রয়েছে। কিছু সেনা ট্রাক থেকে নেমে আমাদের দিকে একটু এগিয়ে মাটিতে পা দাপিয়ে শব্দ করতেই আম্মু তো পেছন ফিরে দিলেন দৌড়। আমি আম্মুর দিকে একবার ফিরে তাকিয়ে জেদ ভরে সামনে এগিয়ে চললাম। তাই দেখে আম্মু আবার ভয়ে ভয়ে এলেন আমার পিছু পিছু। এই যাত্রা রঙ্গের পর আরও রঙ্গ অপেক্ষা করছিল আমার জন্য। অল্প পরিসর সভা প্রাঙ্গণে পৌঁছে দেখা গেল অনেক চেনা জানা মহিলা এসেছেন। সুফিয়া কামাল, বেগম দৌলতুন্নেসা, নূরজাহান মোর্শেদ, রুকাইয়া আনোয়ার প্রমুখ। তারা কেউ সভাপতি হওয়ার দায়িত্ব নিতে রাজি নন। সেই তো প্রথম তখনকার স্বাধীন দেশের মাটিতে রক্ত ঝরেছে, ভয় হবারই কথা। তখন হঠাৎ কে যেন একজন জবুথবু আমার মা অর্থাৎ মিসেস কাজী মোতাহার হোসেনকে ধরে সভাপতির জন্য রাখা চেয়ারটিতে বসিয়ে দিলেন। শুরু হল সভা। বেচারি মা আমার চেয়ারের এক প্রান্তে গুটিসুটি মেরে বসে রইলেন নিরুপায় হয়ে। তিনি তো ভালোই জানেন এই প্রতিবাদ সভার সভাপতির চেয়ারে বসার যোগ্য তিনি মোটেও নন। এই হল ভাগ্যের পরিহাস। এভাবে ইতিহাসের পাতায় মিসেস কাজী মোতাহার হোসেনের নাম লেখা হয়ে গেল।
আর এখনকার গবেষক কন্যারা আমার মা সাজেদা খাতুনকে ২১-এর সংগ্রামী নারী হিসাবে কত কাল্পনিক বর্ণনায় সাজিয়ে বই ছাপাচ্ছেন দেখছি। রঙ্গ আর কাকে বলে। সেদিনকার সভায় উপস্থিত দাঁড়িয়ে থাকা সভ্যদের সামনে আমি আমার জীবনের ২-১টা লাইনের বক্তৃতা দিই। বেগম শামসুন্নাহারের সেই উক্তির কথা বলে ক্ষোভ প্রকাশ করি। তখন আমি বাংলা অনার্স প্রথম বর্ষের ছাত্রী। সেই আমার কথা বলার শুরু। ২১ আমাকে ভাষা দিয়েছে। সেকালের আমাদের মুখে একালের মেয়েদের মতো এমন পরিণত পরিপাটি বলতো ছিল না। ইউনিভার্সিটিতে যাওয়ার সময় বাসে চলার অভ্যাস করেছিলাম। সেগুনবাগান থেকে হেঁটে প্রেস ক্লাবের মোড়ে পৌঁছে টাউন সার্ভিস বাস ধরতাম। বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠের পরে বাস মোড় নিলে সুরজ জামালের ঢালে নেমে চলে যেতাম আর্টস বিল্ডিংয়ে। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা ৬টা পার হয়ে যেত, কারণ সকালের দিকে ক্লাসের পরে টিফিন খেয়ে ঢুকতাম লাইব্রেরিতে মেয়েদের পাঠকক্ষে। সেটা ৬টা পর্যন্ত খোলা থাকত। তখনকার ২ আনা ছিল যেন পরের ১০ পয়সার গড়নের। দুটো ২ আনা নিয়ে বাড়ি থেকে বেরোতাম। যাওয়ার ভাড়া দিয়ে আসার ২ আনিটি রাখতাম লাইব্রেরির কার্ডের খোপে। হারাইনি কোনোদিন। বাসেই যেতাম আজিমপুর কলোনিতে হুসনা বানু খানম আপার কাছে গান শিখতে। একবার লক্ষ্য করলাম একটা বেটে খাটো গাট্টাগোট্টা লোক আজিমপুরে নেমে আমার পিছু পিছু ধেয়ে আসছে। অতি দ্রুত হেঁটে আমি আপার বাসায় ঢুকে পড়লাম। আরও কদিন ওরকম হলো। এক ঈদের দিনে আমরা, অর্থাৎ ওয়ারেস ভাই, রফিক ভাই, রেনু আরও কে কে জানি ট্রেনে করে নারায়ণগঞ্জের পথে চাষাড়া রেলগেটে নেমে ইউনিভার্সিটির বান্ধবী রুনুদের বাড়ি যাব বলে ঠিক করেছিলাম। রিকশায় করে প্রেস ক্লাবের মোড় হয়ে ফুলবাড়িয়া স্টেশনের দিকে যেতে চোখে পড়ল সেই ছেলেটা। আরও কতগুলো ছেলের সঙ্গে আমার পেছন পেছন রওনা হলো। বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়েছিল বলে খুব ভয় ছিল, ওয়ারেস ভাইরা যদি আমার জন্য অপেক্ষা না করে রওনা দিয়ে থাকেন। তার উপরে এই ঝামেলা। বুকের ভেতরটা ধকধক করতে লাগল। সেই ছেলেগুলোর একাধিক রিকশা পেতে দেরি হওয়ায় তারা ঠিক বুঝে উঠতে পারেনি যে আমি স্টেশনের দিকে যাব। আমার ভাগ্য ভালো, সেখানে পৌঁছে দেখি ওয়ারেস ভাইরা দাঁড়িয়ে আছেন। রফিক ভাই বলল, গাড়ি ছাড়ে ছাড়ে, আর ওয়ারেস ভাই বলেন, মিনু আপাকে ছেড়ে যাব না। সবাই ছুটে গিয়ে 3rd ক্লাসের কামরায় উঠে পড়লাম। কিসের জন্য জানি ট্রেন ছাড়তে দেরি হচ্ছিল। হঠাৎ দেখি ছোকরাগুলো পাশের কামরায় উঠে খোঁজাখুঁজি করছে। মাথা নিচু করে ফেললাম। রেনু জানালাটা খুলে দিল। ঘটনাটা আগেই বলেছিলাম ওদের। গাড়ি ছেড়ে দিলে দেখতে পেলাম ওরা হতাশ হয়ে চলে যাচ্ছে। বাঁচা গেল। তারপর থেকে আজিমপুরের বাসে ওই ছোকরাকে আর দেখিনি। ওসব কথা বাড়ির লোকেরা কিছুই জানতে পারত না, সেই রক্ষে। সত্যি বেশি দুঃসাহস ছিল আমার। এক একটা কাণ্ড করে বসতাম। আরেকবার আমার ফুফাতো বোন টুনু এসে আমাদের বাসায় ছিল, ম্যাট্রিক পরীক্ষা দেবে কিছুদিন পড়াশোনা করে। এখানকার শিল্পকলা একাডেমির জায়গাটা ফাঁকা মাঠ ছিল তখন। 50 দশকের প্রথম দিকে ওখানটায় এক্সিবিশনের আয়োজন হয়েছিল। একদিন শেষ বিকেলে আমি আর টুনু গেলাম এক্সিবিশন ঘুরতে। গল্প করছি আর ঘুরছি, বেশ সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হঠাৎ দেখি টুনু আমাকে ঠেলে একদিকে নিয়ে যাচ্ছে। অবাক হয়ে বললাম, কি হচ্ছে? ও চোখ দিয়ে ইশারা করে দেখালো একটা ছেলে ওকে গা দিয়ে বাঁ দিকে ঠেলে নিয়ে চলছে আমাকে শুদ্ধ। আরও কজন ছিল ওরা। আমি দেখতে পেয়ে ঘুরে দাঁড়িয়ে কলার ধরে ছোকরার হাঁটুতে কষে দিলাম এক লাথি। ব্যাটা থতমত খেয়ে সরে যেতেই টুনুর হাত ধরে বেগে বেরিয়ে গেলাম। সেই মাঠ থেকে সেগুন বাগানের বাড়ি পর্যন্ত বেগে বেরিয়ে গেলাম। ঢুকে পড়লাম আমাদের লোহার গেটের ভেতরে। টুনু ছিল মহাসুন্দরী। লক্ষ্য ছিল যে সেই আমি নই, তা আমি জানতাম। পরে জেনেছিলাম টুনু আবার একদিন নবাবদের সঙ্গে এক্সিবিশনে গিয়েছিল বেড়াতে। সেদিনও আক্রমণ। টুনু কোনো মতে বেঁচে ফিরলেও নবাবকে নাকি খুব পিটিয়েছিল গুন্ডারা, আমাদের বাড়ির কোণা পর্যন্ত ধাওয়া করে এসে। সেসব দিনে মেয়েরা খুব একটা বাইরে বেরোতো না, বেরোলেও বাড়ির অভিভাবকদের সঙ্গে। আমরা তো বড় দুলাভাইয়ের সঙ্গে এক্সিবিশনে গিয়েছি, কিছুই হয়নি। প্রথম যেবার এক্সিবিশন হয় তখনও নজু ভাই, আমার উপরের বোন রিনার স্বামীর সঙ্গে গিয়ে নাবিস্কো কোম্পানির গরম গরম ডোনাট খেয়েছিলাম।
তবে দুটি মেয়েতে ওসব জায়গায় ঘোরাটা তখনকার হিসেবে বাড়াবাড়িই ছিল। 1953 সালের এক প্রসঙ্গ ছেড়ে এসেছি। 21শে ফেব্রুয়ারির বার্ষিকী হয়েছিল সেবার। কেন্দ্রের নির্দেশ ছিল সারাদিন রোজা রেখে বিকেলে আরমানিটোলা ময়দানে জনসভায় যোগ দিতে হবে, আর মসজিদে মসজিদে শহীদদের স্মরণে ফাতেহা পড়া হবে। শেষ রাতে না খেয়ে সারাদিন অভুক্ত থেকে স্মরণ করলাম শহীদদের। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের কমন রুমে বক্তৃতা করে সেবার দ্বিতীয়বারের মতো একটা মিছিল নিয়ে বেরোনোর আয়োজন করা গেল। সেই সময় রফিক ভাই ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে ছবি তুলতেন। মেয়েদের মিছিল যখন রায় হাউসে, পরবর্তীকালে হাসিনা হাউস যেটা হলো, তার পাশে পৌঁছেছি, তখনকার একটা ছবি তুলেছিলেন রফিক ভাই। স্বাধীনতার পর সচিত্র সন্ধানী সাপ্তাহিকের এক সংখ্যায় দেখি আহমেদ রফিকের এক লেখাতে আমাদের ওই ছবিটা ছাপা হয়েছে। নিচে পরিচিতি রয়েছে 52 সালের রাষ্ট্রভাষা আন্দোলনে মেয়েদের মিছিল। যদ্দূর মনে পড়ে একটা সংশোধনী পাঠিয়েছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালাতে ওই ছবি খুব বড় করে টাঙানো ছিল একসময়। প্রথমবার গিয়ে দেখলেও পরের বার দেখতে পাইনি। প্রদর্শনীর জন্য অনেক ছবির মধ্যে থেকে নানা ছবি ঘুরিয়ে ঘুরিয়ে টাঙানো হয় তো। আরমানিটোলা ময়দানে সেদিন আমি প্রথম শেখ মুজিবুর রহমান সাহেবকে দেখি। উনি উবু হয়ে বসে ফেরিওয়ালার কাছ থেকে কচি কিরাই কিনে খাচ্ছিলেন। বক্তৃতাও শুনি সেই প্রথম। 52 সালে জেলে ছিলেন বলে 21শে ফেব্রুয়ারিতে সরাসরি যুক্ত হতে পারেননি। 53তে বলিষ্ঠ কণ্ঠে সরকারের অন্যায় আচরণের প্রতিবাদে তিনি বক্তৃতা দিলেন। ইউনিভার্সিটিতে বাংলায় এমএ পড়ত রুনু, সেই যাদের চাষারের বাড়িতে আমরা গিয়েছিলাম এক ঈদের দিনে। ওর ভালো নাম ছিল রওশনারা। ছেলেবেলায় ইংরেজি স্কুলের খাতায় ওর নাম উঠেছিল রোজেনারা। সেই থেকে ইংরেজিতে নামের বানান ওই রকমই লেখে সে। ও থাকত হোস্টেলে, সাপ্তাহিক ছুটিতে যেত চাষারায়। আমিও মাঝে মধ্যে ট্রেনে চড়ে ওর বাড়িতে যেতাম। ওর বাবা অত্যন্ত স্নেহশীল ছিলেন। আব্বুর মেয়ে বলেই হয়তো আমাকে খুব পছন্দ করতেন। বাগানে একটা গোলাপি রঙের সুগন্ধি গোলাপের গাছ ছিল। সে গন্ধে আমি আত্মহারা হয়ে যেতাম বলে আমাকে ওই গাছের কলম করবার জন্য ডাল কেটে দিয়েছিলেন। আমাদের সেগুন বাগানের বাড়িতে ওই কলমের গাছে সত্যিই সে ফুল ফুটেছিল। আম্মু খুব খুশি হয়েছিলেন। সুগন্ধিকে ছেলেবেলায় আমরা আম্মুর অনুসরণে বলতাম খুশবু। এখনও আমার ছোট বোন মাহমুদা আর ওর ছেলেমেয়েরা বলে খুশবু। আমি উর্দু ভাষী নানা বাড়ির অনেক শব্দ উচ্চারণ বদলে ফেলেছি পরে। ছোটবেলায় সাবানকে বলতাম সাবুন, বাসনকে বাসন, এই রকম। যাই হোক, রুনুর সাথে দেখা সাক্ষাৎ গল্প স্বল্প সবই হতো কমন রুমে। একদিন সেখানে আমাকে দেখতে না পেয়ে ও কেবলই বলছে, ধুর, ভালো লাগে না, ও যে কেন আসেনি। বলতে বলতেই চোখ পড়ল টেবিলে রাখা আমার টিফিন বক্সের দিকে। তারপর বড় বড় চোখ করে আঙুল দেখিয়ে বলল, এই তো সঞ্জিদা। আমি বোধহয় তখন শিক্ষকদের ঘরে গিয়েছিলাম। ফিরতেই সবাই কলকল করে সে কাহিনী আমাকে বলল। ওপর তো এমএ ফার্স্ট পার্টে, আমি বিএ অনার্সে। ছাত্র স্বল্পতার জন্য তখন ফার্স্ট পার্ট আর অনার্সের কিছু ক্লাস একসঙ্গে হতো। এ করেই বন্ধুত্ব হয়ে গিয়েছিল। রফিক ভাইদের সঙ্গে ওর কিরকম আত্মীয়তা ছিল। ও ডাকত রফিক মামা, আর রফিক ভাই ওকে ডাকত রুনু খালা। একজন ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেব রফিক ভাই রুনুদের বাড়িতে আসতেন। রেনুর স্বামীও ইঞ্জিনিয়ার, সেই সূত্রেই তার সঙ্গে পরিচয়। রফিক ভাই সেই সময় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে রেনুদের কোয়ার্টার্সে থাকত। কার মাথায় কি গজালো কে জানে, মহিউদ্দিন সাহেবের সঙ্গে রুনুর ঘটকালি হয়ে সব পক্ষ রাজি হয়ে গেল। এই বিয়েতে চাষারায় যেতে হয়েছিল আমাকে। তবে বাড়ি থেকে রাতে থাকার অনুমতি না পাওয়ায় অনেক রাতে সেখান থেকে ফিরে আসতে হয়েছিল। একটা অদ্ভুত কাজ করতে হয়েছিল সেদিন আমাকে। যেখানেই যেতাম মায়েরা আমার উপর সর্বাত্মক বিশ্বাস স্থাপন করত কেন জানি। তাদের কোনো দুর্বলতা থাকলে আমার কাছেই প্রকাশ করতেন। আমিও তার সম্মান রক্ষা করবার চেষ্টা করতাম অকাতারে। রুনুর মা আমাকে ডেকে গোপনে বললেন, শোনো, শাহনাজারের সময় জামাই যেখানে বসবে তার নিচে একটা ভিজে ছালা পেতে দিতে হবে। তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না।
আমি তখন সেখানে গিয়ে সপ্রতিভভাবে সবাইকে সরিয়ে জামাইয়ের বসার জাজিমের তলায় সেই ভিজে ছালা পেতে দিলাম। ওতে নাকি জামাইয়ের মনটা স্ত্রীতে চিরকালের জন্য স্থির থাকে। বাস্তবে রুনু আর মহিউদ্দিন সাহেবের বিয়ে খুবই সুখের হয়েছিল। বছরখানেক আগে চির অনুগত স্বামীকে ছেড়ে রুনু প্রয়াণ করেছে। আমার যুক্তিবাদী মন অন্ধ সংস্কারের সম্পূর্ণ বিমুখ হলেও যে কোনো মায়ের দুর্বলতা আমার কাছে মান্য ছিল। এ ঘটনায় আমার কোনো ক্ষোভ হয়নি। ইউনিভার্সিটিতে নাট্য প্রযোজক নাজির আহমেদের বোন শামসুন নাহার আমার এক ক্লাস উপরে পড়ত। স্কুলে অবশ্য ক্লাস 7-এ ও আর আমি একসাথে ছিলাম, কিন্তু বার্ষিক পরীক্ষায় অঙ্কে 0, ভূগোলে 10 ইত্যাদি নম্বর পেয়ে আমি ফেল করবার দরুন মনি এক ক্লাস উপরে উঠে গিয়েছিল। একদিন সে আমাকে বলল, চলো 22শে শ্রাবণ উপলক্ষে আমরা একটা কিছু করি। সাপমোচন নাটকের দিকে ওর ঝোঁক। গানের জন্য আমাকে ধরেছে। বললাম ঠিক আছে। গানগুলো হুসনা বানু আপার কাছ থেকে তুলে নিলাম। ডোরা, আমি, এরকম কয়েকজন। পুরো নাটক তো করা কঠিন। খানিকটা ট্যাবলোর মতো করে স্বর্গসভায় অভিশাপের দৃশ্যটার পর কিছু পাঠ, কিছু অভিনয় দিয়ে একটা কিছু খাড়া করা গেল। হুদা হাউসের একতলার একটা ঘরেই চৌকি এদিক ওদিক করে ব্যবস্থা হয়েছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। এই অনুষ্ঠান নিয়ে সিনিয়র মোস্ট সাফিয়া আপা, খুরশিদি আপারা একটু বাঁকা ভাব ধরলেন। সন্ধ্যের আগে তারা বেরিয়ে গেলেন হোস্টেল থেকে। আমরা তো তখন পিছিয়ে পড়তে পারি না। প্রদীপ জোগাড় করা হলো। সলতে না হয় হবে, কিন্তু তেল? একটি নেপালি মেয়ে ফ্লোরা জেমস থাকত হোস্টেলে। স্বাস্থ্যের কারণে ও রোজ বড় চামচ করে খানিকটা সর্ষের তেল খেত। তেল রাখত তার সংগ্রহে। সহজ সরল হাসি মুখের মেয়েটি সেদিন অকাতরে ওই প্রদীপগুলোতে ওর বোতল থেকে খাঁটি সর্ষের তেল ঢেলে দিয়েছিল। তখন নামটা মনে পড়ছিল না। পরে প্রজ্ঞালাবণীর মা আমাদের হালিমা আপার কাছ থেকে জেনে নিয়েছিলাম নামটি। অনুষ্ঠান খারাপ হয়েছিল বলা যাবে না, কিন্তু দর্শক শ্রোতা ছিল কম। ইন্দ্র সাজানো হয়েছিল এখানকার ন্যাশনাল প্রফেসর ভালো মানুষ সুফিয়া ইব্রাহিমকে। স্বর্গনর্তকীর তাল ভঙ্গ হওয়ায় ইন্দ্র আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে মঞ্চের উপরে জোরে একটা পায়ের গোড়ালি ঠুকেছিল। এই হল প্রথম দৃশ্য। আড়াল থেকে চড়েছিল পাঠ।